বাসরাতে বসে শুনতে হচ্ছে আমার বর, মানে তুই পরকীয়া করবি? বুড়োজোড়া কুঞ্চিত করে দাঁতে দাঁত খিচি কথাটি ব্যক্ত করল তাহমি। নববধূ বেশে বসে আছে ফুল সজ্জিত বিছানায়। খাটের সামনে দাঁড়িয়ে আছে তার স্বামী। ইয়েস, আমি এখনও নীলাকে ভালোবাসি এবং এখন নীলার কাছে যাব। তোর মতো আপদকে বিয়ে করেছি কপাল দোষে। এখন কি কাছাকাছি গিয়ে বাকিটুকু শেষ করব? পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে বলল সহন। মরতেই ভারী মেজাজ চড়াও হলো তাহমির। কিসের নতুন বউ? ঘোমটা খুলে কোমরে আঁচল গুজে সহনের সামনে গিয়ে দাঁড়ালো চোখ পাকিয়ে। সহন নিঃশব্দে ঢোক গিলে তাহমিকে পাত্তা না দিয়ে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু তাহমি ছাড়ার পাত্রী নয়। ঠাস করে গিয়ে দরজার সামনে দুহাত ছড়িয়ে দাঁড়িয়েছে সে। বাসরাতে বসে শুনতে হচ্ছে আমার বর, মানে তুই পরকীয়া করবি? দেখ সহন, কাল পর্যন্ত কে তোর কি ছিল সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আজ থেকে তুই আমার স্বামী। তোর মন প্রাণ দেহ সবকিছু আমার, আমার মানে পুরোটাই আমার। 1%ও এদিক সেদিক যাবে না। সহন জানে তাহমি কতটা উগ্রচণ্ডী আর নির্লজ্জ। শেষমেশ এই মেয়েটাই তার কপালে বাঁধল বলে নিজের কপালটাকেই জুতো দিয়ে পেটাতে ইচ্ছে করছে তার। তাহমি, তোকে আবারও বলছি, আমি নীলাকে ভালোবাসি। আরে ভাই, তোর সাথে বিয়েটা দুর্ঘটনাবশত হয়ে গেছে, তাই বলে এমন দজ্জালের মতো বসে যে ঝামেলা করবি? তুই তাহলে পরকীয়া চালিয়ে যাবি? তাহমি তার জায়গা থেকে এক চুল পরিমাণ নড়ল না। উপরোক্ত সহনের কথাই জবাব না দিয়ে নিজের কথাই অটল রইল। সহন বিরক্ত হয়ে তাহমিকে সরাতে চাইল দরজা থেকে। তাহমি পাথরের ন্যায় দরজার কাছেই দাঁড়িয়ে আছে। পরকিয়া পরকিয়া বলছিস? কোন চুল? আমরা প্রেম করি, প্রেম। সর তুই। সহন তাহমিকে কোলে তুলে এক প্রকার দরজা থেকে পাশে নিয়ে গেল। তাহমি সহনের কোমর ধরেছে এবার, যেন কিছুতেই মাছ আজকে জাল থেকে বেরোতে দেওয়া যাবে না। সরব কেন? আর চুল চুল না করে বলতেই তো পারিস বাল। বলদ, তোর এখন বিয়ে হয়েছে, আমি তোর বউ। এখন নীলা তোর কি হয় নিজেই ভেবে দেখ। রাগ তোর ভাবা ভাবি, কোমর ছাড় বললাম। আমি বল প্রয়োগ করলে কিন্তু তুই আমাকে আটকাতে পারবি না। ছাড় তাহমি। সহন এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল তাহমিকে। ফলশ্রুতিতে ফ্লোরে বসে পড়ল মেয়েটা। সহন সেদিকে না তাকিয়ে দরজার দিকে এগোলো। আর তখনই তাহমি চেঁচাতে শুরু করলো। ওরে মা, কোমরটা ভেঙে গেল। বাবা, তুমি কেন আমাকে বিয়ে দিলে? বিয়ে ভেঙেছিল আর বিয়ে করতাম না, তবুও এমন পাষাণের সাথে কেন? কেন বলো হে পৃথিবী? তাহমির এমন কথাবার্তায় হকচকিয়ে উঠল সহন। এই মেয়েকে না থামালে তো এক্ষুনি বাবা মা ঘুম থেকে উঠে চলে আসবে এখানে। সহন স্থির হয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল, আর তখনই দরজায় ঠকঠক আওয়াজ তুলে বাইরে থেকে গম্ভীর স্বরে কথা বলে উঠলেন আতাউল খান। সহন, তাহরিমার কি হয়েছে? দরজা খোলো। হ্যাঁ, দরজা খোল বলছি এক্ষুনি। আতাউল খানের কথা শেষ হতে ফরিদা খানও একই কথা বলে উঠলেন। মা বাবার উপস্থিতি টের পেয়ে সহন দ্রুত তাহমিকে কোলে তুলে নিয়ে বিছানার মাঝখানে বসালো। কোনো রকম তাহমি চোখ মুখ পাঞ্জাবি দিয়ে মুছে ক্ষীণ স্বরে বলল, মামা, তোর পায়ে পড়ি, তুই আব্বা আম্মার সামনে এসব কিছু বলিস না। আহাম্মক একটা তুই। আমি তোর মামা আর আমার পায়ে তুই পড়বি কেন? ভাই রে ভাই, আমরা এখন বিবাহিত কাপল। সহনের ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে মুচকি হেসে বলল তাহমি। সহনে যেন সেই হাসিতে গা জ্বলে পুড়ে যাচ্ছে, কিন্তু মুখে সেটা প্রকাশ করা যাবে না এখন। ইয়েস, আমি দরজা খুলছি, তুই ভেবে রাখ কি বলবি। সহন আর বাক্য ব্যয় না করে দরজা খুলে দিল। দরজা খুলতেই ফরিদা খান ভেতরে ঢুকে সবকিছু একবার দেখে নিলেন। তাহমির দিকে দৃষ্টিপাত করতে তাহমি মিষ্টি করে হেসে বলল, মামুনি, কিছু হয়েছে? হয়েছে তো তোর, চেঁচালি কেন অমন করে? বিস্মিত নয়নে তাকি শুধালেন সহনের মা। তাহমি আবারও হাসল। তেলাপোকা দেখে সরি গো। তাই বল,
ঠিক আছে, দরজা আটকে দে সহন, আমরা গেলাম। ঠিক আছে আম্মা। সহন গোপনে টুক করে স্বস্তির নিঃশ্বাস ফেল। মা ঘর থেকে বের হতেই দরজা আটকে ধপ করে বসে পড়ল ফ্লোরে। এই মেয়ে তো তার জীবন নরক করে দিবে। কিভাবে নীলাকে বিয়ে করবে সে? তাহমি সহনের পাশে এসে বসল। লিসেন সহন, নাম যেমন সহন তেমনই এখন থেকে সহনশীলতা অর্জন কর। ওকে, গুড নাইট। আপাতত ফ্লাইং কিস করলাম, পরে সরাসরি করে নিব। নীলা শিলা বাদ, অনলি তাহমি। ওকে, হাটে জায়গা আছে, মন চাইলে আসিস, নইলে এই ফ্লোরে ঘুমাস। তাহমি হেলে দুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শন অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল খাটের দিকে। দরজার সাথে মাথা হেলান দিয়ে বসল ছেলেটা। চক্ষু মুদে ভাবতে লাগলো গতকাল পর্যন্ত জীবনটা কত শান্তিময় ছিল তার। বান্ধবীর বিয়েতে উপস্থিত হয়েছে সহন খান আর তার পরিবার। সহন মাস্টার্স শেষ করে বাবার ব্যবসায় মনোনিবেশ করেছে বছর দুয়েক হলো। তবুও ভার্সিটির বন্ধু বান্ধবীদের সাথে প্রায় কথাবার্তা হয়। তাহমি সুলতানা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছে বছর তিনেক। অনার্স শেষ করেই কপাল ভালো থাকায় চাকরি হয়ে গেছিল তাহমির। তাহমি যে শুধু সহনের ক্লাসমেট ছিল সেটা নয়, পাশাপাশি সহনের বাবার বন্ধুর মেয়েও, তাই সম্পর্কটা একটু বেশি গাঢ় তাদের। কিরে শহন, কেমন আছিস? বিয়ে বাড়িতে এসে একপাশে দাঁড়িয়েছিল সহন। শাকিল দেখতেই এগিয়ে এসে কথা বলতে শুরু করে। বলা বাহুল্য, শাকিলও ওদের ক্লাসমেট ছিল। আপাতত একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে সে। এই তো আলহামদুলিল্লাহ। তোর খবর কি? আলহামদুলিল্লাহ। তা তুই কবে বিয়ে করবি ভাই? আমাদের সব বন্ধু বান্ধবের বিয়ে হয়ে গেছে, বাকি ছিল তাহমি আর তোর। তাহমির তো আজ উইকেট পড়বে, তোরটা কবে? আমি তো কবেই বিয়ের কথা বাসায় বলতাম, কিন্তু নীলা তো মানা করছে। ওর মাস্টার্স শেষ না হলে নাকি বাসা থেকে বিয়ে দিবে না, এই জন্যে অপেক্ষা। শাকিল হেসে উঠল, সাথে সহনও। সন্ধ্যা নেমেছে, মাগরিবের নামাজের পরপরই বিয়ে হওয়ার কথা, কিন্তু হুট করে খবর এলো ছেলে অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আর সেই ছেলের বাবাই তাহমির বাবার কাছে ক্ষমা চেয়ে কথাগুলো জানিয়েছেন। নিজেদের বেডরুমেই বসেছে এক নীরব সভা। সেখানে উপস্থিত আছেন তাহমির বাবা, বরের বাবা ও আতাউল খান। কেমন বাবা আপনি? নিজের ছেলের কথা শোনেন না? অন্য মেয়ে পছন্দ, সেটা আগে কেন বলেনি? প্রেম করে অথচ বাবার কাছে বলতে পারে না? আতাউল খানের কথাই বরের বাবার গায়ে লাগে। কিছুটা আক্রমণাত্মক হয়েই বলেন তিনি। আপনারও দেখলাম ছেলে আছে, সে কি আপনার কথা শোনে এখনো? ছেলে পেলে বড় হলেও কি হাতের মুঠোয় থাকে নাকি? অবশ্যই থাকে। আমার ছেলে কখনো এমন আহাম্মক মার্কা কাজ করতো না। বেশ, তাহমি তো শুনলাম আপনার বন্ধুর মেয়ে। তাহলে আপনার ছেলেকে বলুন দেখি একে বিয়ে করে ঘরে তুলতে। দেখি আপনার ছেলে কেমন কথা শোনে আপনার। ব্যাস, খান সাহেবের নাক কাটা যাওয়া চলবে না কোনো মতে। ছেলেকে সবকিছু খুলে বলেন তিনি। অগত্যা সবকিছু ভেবে বিয়ে করতে রাজি হয় সহন। তবে ভাবিনি তাহমি এখনো কলেজ লাইফের মতোই রয়ে গেছে। ছেলেটা ভেবেছিল বন্ধু মানুষ বুঝিয়ে সুঝিয়ে ডিভোর্সটা করিয়ে নিবে, তারপর নীলাকে বিয়ে করে জীবনটা একেবারে গুছিয়ে নিবে। কিন্তু তার হলো কই? মনে হচ্ছে নীলাকে জীবনে আনার আগেই তাহমির অত্যাচারে সহনের জীবন সাদা কালো হয়ে যাবে। রাতের আধার ফুরিয়ে দিনের আলো ফুটেছে চারিদিকে। গ্রামাঞ্চলে এখনো একটু আধটু শীতল ভাব থাকলেও শহরের জীবনে তার বালাই নেই। আয়ান ঘুম থেকে উঠেছে আজ একটু তাড়াতাড়ি। কালকে থেকে রমজান শুরু, আর রমজান আসলেই নিজেকে সকল প্রকার অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত রাখে সে। রমজানে কারো পরিবর্তন দেখলে ঠান্ডা বিদ্রুপের সহিত হাসাহাসি করা উচিত নয়, কারণ রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করতে। ফোনের স্ক্রিনে সময় দেখে নিল আয়ান। সকাল 7:40 বাজতেছে। তাহলে এর মধ্যে নিশ্চয়ই তিশাও ঘুম থেকে উঠে গেছে। আনমনে নিজেকে নিজেই প্রশ্ন করল আয়ান। তিশা আয়ানের ছোট বোন, বয়সে 2 বছরের ছোট বড় হওয়াই সম্পর্কটা মারকাটেরি টাইপের। ভাইয়া, ওই ভাইয়া। তিশার গলার আওয়াজ শুনতেই আয়ন বিছানায় মরার মতো পড়ে রইল আবারও।
তিশা এসে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো তার গুণধর ভাই এখনো শুয়ে। তাহমি শ্বশুরবাড়ি গেছে মাত্র একদিন, তবুও মনে হয় কতদিন দেখা হয়নি। তাহমি তিশা আর আয়নের বড়। 3 ভাই বোনের সংসার থেকে একজন দূরে সরে যাওয়া তিশার মনটা বেশ খারাপ। তাই তো সকাল সকাল এলো ভাইয়ের কাছে আদর খেতে। তিশা তবু আবারও ডাকলো আয়নকে। ভাইয়া ভাইয়া একটু উঠবি? আমার না মনটা কেমন কেমন করছে, একটু মাথায় হাত বুলিয়ে দিবি? দে না প্লিজ। বোনের এমন আবদার শুনে আর শুয়ে থাকতে পারল না আয়ান। দুজনের মধ্যে যেমন ঝামেলা হয় তেমনি ভালোবাসাও প্রখর। তাহমির সাথে অবশ্য এতটা সখ্যতা ছিল না ওদের। সারাদিন বাইরে কাজ করে বিকেলে বাসায় ফেরার পরে সন্ধ্যায় যা আড্ডা হতো 3 ভাই বোনের, কিন্তু বেশিরভাগ সময় তিশার আয়নি বাড়ি মাথায় করে রাখত। আয়ন অনার্স শেষ করে মাস্টার্সে আছে, আর তিশা অনার্স 3য় বর্ষে লেখাপড়া করছে। কি হয়েছে তৃষ্ণু, মন খারাপ? আয় এদিকে, সব আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ভাইয়ের ডাকে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রইল তিশা। ভেবেছিল একবার তাহমিকে কল দিবে, কিন্তু সকাল সকাল কল দিলে যদি দুলাভাই কিছু মনে করে, সেজন্য আর কল দিল না। আয়নের স্নেহ ভরা স্পর্শে কিছুক্ষণের মধ্যেই তিশা ঘুমিয়ে গেল। ঘুমন্ত বোনের মুখশ্রীর দিকে তাকিয়ে মুচকি এসে ঘর থেকে বেরিয়ে গেল আয়ান। কিছুক্ষণ বাগানে হাঁটবে বলে ঠিক করেছে সে। আপনি কে বলছেন? সহন কোথায়? সাত সকালে ফোনের রিংটোনের আওয়াজ শুনতেই ঘুম ভেঙে গেল তাহমির। ঘুম কাতুরে চোখে আশেপাশে তাকিয়ে আছে সে। এখন বিবাহিতা এবং শ্বশুর বাড়ি আছে, কিন্তু বর কই? রাতের কথা মনে পড়তে দরজার দিকে দৃষ্টিপাত করেছিল তাহমি। ফ্লোরে শুয়ে আছে সহন, পাশে ফোনটা অনবরত বেজে যাচ্ছে। যদিও অন্য জিনিস না বলে ধরা উচিত নয়, তবুও কেন জানি হুড়মুড়ি উঠে গিয়ে ফোনটা হাতে নিল সে। স্ক্রিনে নীলা নামটা দেখেই সকাল সকাল মেজাজ বিগড়ে গেল তাহমির। কল রিসিভ করতে হ্যালো বলতেই ওপর পাশ থেকে শুনতে পেল উক্ত কথাটি। আমি তোমাদের বিচ্ছেদের কারণ। শোনো মেয়ে, তুমি আমার বয়সে ছোট, ভালো করে লেখাপড়া কমপ্লিট করো, ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। গতকাল আমার আর শহরের বিয়ে হয়ে গেছে, বিশ্বাস না হলে আজকে এসে দেখে যাও। বিপরীত দিকের ভদ্রমহিলার কথোপকথন শুনে নীলা থমকাল। আসলে কি সহন বিয়ে করেছে? কিন্তু কিভাবে? ছেলেটা তো তাকে পাগলের মতো ভালোবাসে। আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি কি ওর কোনো বান্ধবী? এই বোকামে, বান্ধবী হলে এত সকালে ওর রুমে কি করতাম বলো? নীলার মেজাজ বিগড়ে গেল। সহসে রেখে কিছু গালিগালাজ করলো। চুপ বেডি, আমার হবু জামাইয়ের ফোন নিয়ে ফাজলামি? তুই ফোন সহনকে দে। তাহমি অবাক হলো, একটা মেয়ের ব্যবহার এরকম হতে পারে? সহনের দিকে তাকিয়ে রাগে বোম হয়ে ফোন কেটে দিল তাহমি। এসব মেয়েদের সাথে ঝামেলা করে লাভ নেই, যা ভেবেছিল তাই। সনের গার্লফ্রেন্ড মোটেও সুবিধার না। তাহমি দ্রুত নীলার নাম্বার ব্লক লিস্টে অ্যাড করে নাম্বারটা পাল্টে আবার সেভ করলো। তাহমির একটা পুরনো বন্ধ সিমের নাম্বার ছিল সেটা, যাতে সহন যদি কল করো তবুও বন্ধ পায়। কিন্তু ওপাশ থেকে যদি নীলা অন্য কোনো সিম দিয়ে কল দেয়, তখন পরে কথা পরে হবে। এসব ভেবে ফোন ঠিক জায়গায় রেখে গোসল সেরে নিল তাহমি। সকালে গোসল করা অভ্যাস তার। ঘুম ভেঙে নিজেকে ফ্লোরে শুয়ে থাকতে দেখে কিঞ্চিত অবাক হলো সহন। গতকাল রাতের ঘটনা স্মৃতিপটে ভেসে উঠতেই আশেপাশে তাকিয়ে দেখে তাহমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে ব্যস্ত। শন উঠে গিয়ে ওয়াশরুমের দিকে এগোলো। সহন, এদিকে এসো তো। ঠোঁট বাঁকিয়ে বলল তাহমি। শন ভুরু নাচিয়ে শুধালো, হঠাৎ তুই থেকে তুমি? এখন তুমি আমার স্বামী তো, আর স্বামীকে তুই করে ডাকা কেমন লাগে না, এজন্য। শহনের পেছনে গিয়ে দাঁড়ালো তাহমি। শহন তড়িৎ গতিতে ফিরল সেই দিকে। কে জানে আবার কি করবে এই মেয়ে। কিছু বলবি? নইলে সর, গোসল সেরে আসি। গোসল যখন করতেই হবে, কারণে করে অকারণে কেন? তাহামি, নির্লজ্জতা ছাড় এবার। তুই মেয়ে মানুষ, তুই একটু লাজ লজ্জা তো থাকা লাগে। আমি মানুষ, নট মেয়ে মানুষ। ও ভাই, আচ্ছা তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে এভাবে সংসার করার জন্য
উঠে পড়ে লাগলি কেন? তাহমি হুট করে দুহাতে গলা আঁকড়ে ধরল শহনের। শহন কোনো প্রতিক্রিয়া দেখালো না। এমেকে বারণ করলে দ্বিগুণ উৎসাহ নিয়ে সেই কাজ করে। দেখ সহন, তোকে আমি কখনো ওই নজরে দেখিনি। তুই জানিস তো, কলেজ কিংবা ভার্সিটি নিয়ে দুটো প্রেমও করেছিলাম। সুতরাং তোকে আগ থেকে ভালোবাসার প্রশ্নই আসে না। তাহলে? তাহলে কি, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। আমরা এখন সেই সম্পর্কে আছি। আমি তোমার সাথে সংসার করব এবং তুমিও করবে। আর শোনো, মাঝে মধ্যে তুই হয়ে যাবে। আস্তে আস্তে তুমি বলা অভ্যাস করব। শহনের মাথা ঘুরছে। তাহমির পাগলামি তার জন্য চূড়ান্ত শাস্তি। নীলা কল দিয়েছিল গতকাল রাতে, কিন্তু ঘুম চোখে ঠিকঠাক কথা বলতে পারেনি শহন। কল ব্যাক করতে হবে। সামনাসামনি দেখা করে মেয়েটাকে সবকিছু বলে সামলাতেও হবে শহনকে। এসব কথা খেয়ালে আসতেই তড়িৎ গতিতে তাহমিকে দূরে সরিয়ে দেয় শহন। তোরা যা ইচ্ছে কর, আমি এখন গোসল করতে গেলাম। শহন আর কালো প্রেক্ষাপণ না করে দ্রুত বাথরুমে চলে যায়। তাহমি ভেজা চুলগুলো ভালো করে ঝেড়ে মুছে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে এগোতে থাকে, কিন্তু সেখানে গিয়ে দেখে তার শাশুড়ি ইতিমধ্যে চা নাস্তা তৈরি করে ফেলেছেন। তাহমিকে দেখেই ফরিদা হেসে বলে ওঠেন, ঘুম ভেঙেছে, ফ্রেশ না হয়ে এলে হয়ে এসো, নাস্তা রেডি আছে। আন্টি, তুমি আমাকে তো আগের মতোই ট্রিট করছো। এখন কিন্তু আমি তোমার ছেলের বউ, একটু শাশুড়ি শাশুড়ি ভাব নিবা না? ভাবসাব পরে নিব, আগে একটু ভালো ব্যবহার করি, দুদিন পরে দেখবি আমার আসল রূপ। ফরিদা খানের কথা শেষ হতে তাহমিও তিনি একসাথে হেসে ওঠেন। শহনের মায়ের সাথে তাহমির আগে থেকে সম্প্রবেশ বন্ধুত্বপূর্ণ ছিল, সেটা এখন আরও গাঢ় হচ্ছে। বুঝলাম। তোমার ছেলেটা তোমার মতো কেন হলো না বলো তো? কেন, কিছু বলছে ও নাকি অন্য সমস্যা? বলবে কি, আমার থেকে পালাই পালাই করে। অন্যত্র সম্পর্কে আছে তোমার ছেলে। মেয়েটা বিশেষ সুবিধার ঠেকলো না আমার। শহনের মা নববিবাহিতা তাহমির কথায় হক চুকিয়ে গেলেন। সবকিছু কতটা স্বাভাবিকভাবে বলল মেয়েটা। তাহমি, আমরা কিছু জানতাম না, আমি শহনের সামনে কথা বলবো। দরকার নেই, আমি আর সময় মিলে সবকিছু ঠিক করে নিব। আপাতত তুমি নাস্তা দাও, ক্ষুধা লেগেছে খুব। আহ্লাদের স্বরে কথাগুলো বলে একটা চেয়ার টেনে ডাইনিং টেবিলে গিয়ে বসলো তাহমি। ফরিদা খানও একেবারে আদর্শ শাশুড়ির মতো ছেলের বউয়ের সামনে নাস্তা পরিবেশন করে দিলেন। খেয়ে নে তাহলে। সবাই একসাথেই খাবো। তোমার ছেলে তো আসছে গোসল ছেড়ে। আঙ্কেল এখনো ঘুমিয়ে? ও না, উঠেছে, এক্ষুনি হয়তো চলে আসবে, অফিস আছে তো। শোন তাহমি, আঙ্কেল বলে ডাকবি না একদম, আব্বু বলে ডাকবি, ঠিক আছে? ওকে মামুনি, ঠিক আছে। তুই আর বড় হলি না তাহমি, আগের মতোই পাগলাটে রয়ে গেলি। তাহমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন শহনের মা। তাহমি কখনো চায়নি ব্যক্তিত্বের অজুহাত দিয়ে প্রিয়জনের সামনে নিজেকে গুটিয়ে রাখতে। ওসব বাইরের লোকজনের সামনে ঠিক আছে, বাজবে কয়দিন, কি লাভ এত গম্ভীর হয়ে। ঘড়িতে সময় রাত 3:30। ফোনের অ্যালার্মের শব্দে ঘুমে যথেষ্ট ব্যাঘাত ঘটেছে আয়ানের। আজকে প্রথম রমজান বলে একটু আগে ভাগেই ওঠার জন্য সময় বাড়িয়ে অ্যালার্ম সেট করেছিল সে, কিন্তু ঘুমো চোখে কিছুই খেয়াল থাকে না আয়নের। তাই অ্যালার্ম বন্ধ করে ফোনটা বালিশের নিচে ঢুকিয়ে দ্বিতীয়বারের মতো ঘুমানোর প্রস্তুতি নিল সে, কিন্তু না, সেটা আর হলো না। মায়ের ডেকে ঘুম ভেঙে গেল আয়নের। রমজান এলেই মায়েরা এমন করে সন্তানের ডেকে দেন। রাতে দরজা খুলে রেখেই ঘুমায় আয়ান, তাই ঘরে ঢুকতে কোনো প্রকার বেগ পেতে হলো না আমিনা ইসলামের। আয়ান, আয়ান ওঠ, সেহরির সময় হয়ে গেছে। আয়ান না ঘুমিয়েও বিছানায় শুয়ে শুয়ে ঘুম কাতুরে ভান করে বলল, মা আরেকটু পরে উঠি, তোমরা খাও গিয়ে। অলরেডি 4টা বাজবে প্রায়। তুই এ কথা বলতে বলতে 5টা বাজিয়ে ফেলবি। তবুও তোর আরেকটু পর আর হবে না বাপ। তুই এক্ষুনি ওঠ, নয়তো তৃষাকে এখানে পাঠিয়ে দিব, ও আসলে তোর চুল টেনে ওঠাবে। অনিচ্ছা সত্ত্বেও বিছানা ছেড়ে উঠে বসলো আয়ান। তৃষা আসলে আবার মারামারি করবে, তার চেয়ে মায়ের কথা মতো উঠলেই ভালো হবে। না মা, আমি হাত মুখ ধুয়ে আসছি এখনই, ওই শাকচুন্নিকে আর পাঠাতে হবে না। ঠিক আছে। ছেলেকে ডেকে দিয়ে এসে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলেন আমিনা ইসলাম। আয়নের বাবা ব্যবসার কাজে রাজশাহী গেছেন 3 দিন আগে, সেখানে থাকবেন আরও 2 দিন। তাই আপাতত 2 ছেলে মেয়েকে নিয়ে
রমাদনের প্রথম সেহরি সম্পূর্ণ করবেন আমেনা। গত বছরও বড় মেয়েটা সেহরির সময় সাথে সাথে কাজকর্ম করেছিল, একসাথে খেয়েছিল। এবছর সে তার শ্বশুর বাড়ি। চোখ দুটো ঝাপসা হয়ে এলো আমেনার। হাতের পিঠ দিয়ে দু চোখ মুছে সহসায় মেয়ের নাম্বারে ডায়াল করলেন। দুবার আওয়াজ হতেই কল রিসিভ করলো তাহমি। শান্তভাবে কথা বলতে শুরু করলেন তিনি। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। সেহরি খেতে সবাই উঠেছে? তৃষা কোথায়? তৃষা ঘরে আছে, আয়ানা আসছে ফ্রেশ হয়ে, তারপর একসাথে সবাই খাবো। তুমি খেয়েছো? সহন খেয়েছে? আমরা খেতে বসলাম মাত্র, তবে সহন আগেই খেয়ে চলে গেছে রুমে। তাহলে রাখলাম এখন। আল্লাহ হাফিজ তাহমি। আল্লাহ হাফেজ আম্মু। টুট টুট কল কেটে দীর্ঘশ্বাস ফেল তাহমি। 2 দিনের ব্যবধানে কত পর হয়ে গেছে সে। একেবারে তুই থেকে তুমি তুমি করে ডাকলেন মা। কি হলো তাহমি, অমন অন্যমনস্ক হয়ে গেলি যে? সব কিছু ঠিক আছে? শাশুড়ির প্রশ্নে হকচকিয়ে উঠল তাহমি। সামনে ভাতের প্লেট তার। শাওন এর মধ্যে খেয়ে রুমে চলে গেছে। আতাউল খান আর ফরিদা খানও প্রায় শেষের দিকে, শুধু তাহমি দেরি। না মামুনি, আমিও খাচ্ছি। তামি খাওয়াতে মনোযোগ দিল। এদিকে রুমে এসে বিছানায় বসে নীলার নাম্বারে আবারও কল দিল সহন। সকাল হতে নীলার নাম্বারটা বন্ধ বলছে। নীলা কি তার বিয়ের বিষয়ে কিছু জানতে পেরে নম্বর পরিবর্তন করলো? না, বাসায় বসে কিছু জানা যাবে না। তামির ভয়ে সারাদিন বাসায় বিড়ালের মতোই শুয়ে বসে কাটিয়েছে সহন। কিন্তু না, ওকে ভয় পেলে নীলাকে হারাতে হবে। তাই আগামীকাল নীলার বাসায় গিয়ে দেখা করার জন্য মন স্থির করলো সহন। ভাবনার অতলে এতটা তলিয়েছিল সে, তামির ঘরে আসার বিষয়টা টের অবধি পায়নি। আজান হতে এখনো আধা ঘন্টা বাকি। তাই গ্লাস পানি নিয়ে এসে বিছানার পাশে ছোট্ট টেবিলের উপরে রাখলো তাহমি। আর তাতেই টনক নড়ল সহনের। তামি তার পাশে বসার আগে প্রায় চেঁচিয়ে বলতে লাগলো, দূরে সরে বসো প্লিজ। রোজার 1 মাস আমার আশেপাশেও আসিস না ভাই। তামি চুপ করে রইল। নিয়াত রোজার কথা বলল বলে এত নীরবতা। বিছানায় বসলো না, একটা চেয়ার টেনে একটু সামনে এগিয়ে বসলো। হয়েছে? ফোনের স্ক্রিনে মনোযোগ সহনের। তামির হাতেও ফোন। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগানোর সময় হয়েছে এখন। তামির ক্যামেরা অন করে ফ্ল্যাশ লাইট না জ্বেলে সহনের একটা ছবি তোলো, যাতে সহন বুঝতে না পারে তার ছবি তোলা হয়েছে। গতকাল ফেসবুকে এরকম একটা ভিডিও দেখেছিল তাহমি। সেই মোতাবেক নিজ ছবিটা জুম করতে লাগলো সে। জুম করতে করতে এতটা বড় করলো যে সহনের চোখের মধ্যে অন্য একটা মেয়ের অবৈ দেখতে পেল। ব্যাস, চেয়ার পাশে সরিয়ে এক ঝটকায় সহনের পাশে বসলো তাহমি। সহন চমকালো, থমকালো তাহমির কর্মকাণ্ডে। তাহমি চিলের মতো চো মেরে সহনের হাত থেকে ফোনটা নিয়ে বড় বড় চোখ দিয়ে স্ক্রিনে ভেসে থাকা মেয়েটার ছবি দেখলো। না, তাহমি চেয়ে মেয়েটা মোটেও সুন্দরী নয়। ঠোঁটের কোণে পৈশাচিক হাসি রেখা ফুটে উঠেছে তাহমির। সহন চটে গেল উল্টো। এই তুই এভাবে আমার ফোনটা হাত থেকে কেন নিয়েছিস? তাহমি তড়িৎ গতিতে সহনের বুকের উপর উঠে বসে গলা চেপে ধরার ভঙ্গিতে রেগে মেগে বলল, একটু আগে কি বললি? রমজান মাসে আমি যেন দূরে সরে থাকি। আমি তোর স্ত্রী, আমার সাথে দূরত্ব, আর এই পরনারীর ছবি দেখছিস, তার বেলায় কি কিছু না? তাহামি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এভাবে বুকের উপর উঠে বসলি কেন? এত বেহায়া কেউ হয়? কিসের বেহায়া? তুই আমার স্বামী, তোর সবখানেই উঠে গড়াগড়ি খাবো আমি। শন বলপ্রয়োগ করে তাহমিকে পাশে সরিয়ে দিয়ে নিজের ফোন হাতে নিল। এত গড়াগড়ি খেতে ইচ্ছে করলে সামনের মাঠে যা। তুই যদি ওই মেয়ের সাথে আর যোগাযোগ রাখিস, আর সেটা যদি আমি টের পাই সহন, তাহলে পুরো ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিব। আর শোন, তোকে তুই করেই ডাকবো। যেদিন তুই তুমির যোগ্য হবি সেদিন তুই করে বলবো। শন প্রচণ্ড বিরক্ত হচ্ছে। বিরক্তির পর্যায়ে এতটা বাড়ন্ত লাগছে, খাট থেকে নেমে চেয়ারে বসেছে ছেলেটা। তুমি ডাকলে মনে হয় আমি ধন্য হয়ে যাব। আগুন তুই তোর মাথায় লাগা, নয়তো পাবনা যা। একটা পাগল বিয়ে করিয়ে দিয়েছে আমাকে। ধ্যাত। তামি ওভাবে বিছানায় বসে রইল। শন ঘর থেকে বেরিয়ে গেল কথা শেষ করে। আজানের ধ্বনি ভেসে আসছে চারিদিক থেকে। তামি অসহায় দৃষ্টিতে টেবিলে রাখা পানি গ্লাসের দিকে তাকিয়ে আছে। ইস,
লোকটার সাথে ঝামেলা করতে গিয়ে আরেক গ্লাস পানি খাওয়া হলো না, ভাল লাগে না। ধ্যাত। ঘড়িতে সময় সকাল 7টা, বুধবার। অভ্যস্তা দরুন আজকেও রান্নাঘরে এসে উপস্থিত হয়েছেন ফরিদা, কারণ 8টার মধ্যে আবার আতল খানের নাস্তা করতে হবে। সন 9টার মধ্যে অফিসে যায়, সেজন্য শহনের বাবা আগে ভাগে যান। শহনের বাবার প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা, তাই রোজা রাখতে পারেন না। আর তাহমিও হায়েজ দেখা দিয়েছে গতকাল, এজন্যই সকাল সকাল নাস্তা তৈরি করার জন্য এসেছিলেন ফরিদা খান। সকাল সকাল রান্না করে তোকে কে আসতে বললো তাহমি? ছেলের বউয়ের পাশে গিয়ে দাঁড়ালেন ফরিদা। ডিমের খোসা ছাড়িয়ে পাশে বাটিতে রাখছে তাহমি। শহনের মাও কাজে হাত দিলেন। কেউ না, আমি থাকতেও যদি সব কাজ তোমার একা করা লাগে তাহলে আমি আছি কেন? ছেলেকে কি বিয়ে করিয়েছি বাড়িতে কাজের লোক লাগবে সেজন্য? তুই বাড়ির বউ। আর তুমিই তো সব করো, নিজের সংসার বলেই তো। তাহলে আমিও তেমন করব। তাছাড়া আজকে থেকে ক্লাস আছে আমার। 10 রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। ডিমগুলো রেখে টোস্টার মেশিনের দিকে মনোযোগ দিল তাহমি। ফরিদা জুস তৈরি করছেন। ইস, তাহলে তো তোকেও রেডি হতে হবে। বেশি বুঝিস আসলে। দুপুরে তো তুমি একাই রান্না করবে মামুনি, আমি এখন একটু সাহায্য করে দিলাম, তাই খারাপ লাগছে তোমার? তোমার সংসারে আমি ভাগ বসাবো না একেবারেই। আমি হলাম যুবরানী আর তুমি হলে মহারানী, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তোর সাথে কথা বলে লাভ নেই। যা মনস্থির করেছিস তাই করে ছাড়বি। তাহমি হেসে ডাইনিং টেবিলের উপর খাবার রাখতে যায়। 1 ঘন্টার মধ্যেই সব কিছু তৈরি করে ফেলে শাশুড়ি ও বৌমা। কাজ শেষ হতেই গোসল করতে ঘরে যায় তাহমি। বাড়ি থেকে বেরোনোর আগে গোসল করে যাওয়ার অভ্যাস তার। রুমে ঢুকে সোফার দিকে দৃষ্টিপাত করলো তাহমি। শহন এখনো ঘুমাচ্ছে। 3 দিন পর আজকে শহন অফিসে যাবে, নীলার সাথে দেখা করতে যাবে। নাম্বারের বিষয়টা বুঝতে পারলেই তো সব কিছু বুঝে যাবে। এসব ভাবতে ভাবতে গোসল সেরে আসলো তাহমি, কিন্তু ঘরে আসতেই চমকালো। শাওন শটান হয়ে বসে আছে বিছানায়। তাহমিকে দেখো না দেখার ভান করছে সে। তাহমি ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে শাওনের সামনে এসে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসলো। শাওন আনমনে ঢোক গেলে কিছুটা মেজাজ বিগড়ে যাওয়ার ভান করে বলল, সকাল সকাল তোর বেহায়াপনা দেখতে হবে? রোজার দিনেও তোর এসব করা লাগে? শাওনের কথায় তাহমি ভাবলেশীন ভাবে তাকিয়ে আছে, যেন কিছুতেই কিচ্ছু যায় আসে না তার। ঢং কম কম করবি শহন। স্বামী স্ত্রী কতটুকু কি করলে রোজা ভঙ্গ হয় আমিও জানি, তুই নিজেও জানিস। মেইন কথা, আমাকে তোর দেখতে ইচ্ছে করে না, তাই এমন করছিস। কিন্তু বিশ্বাস কর, এই জীবনে আমি ছাড়া আর কাউকে দেখার সৌভাগ্য তোর আর হবে না, এমনকি নীলাকেও না। শাওন বিছানা ছেড়ে উঠে তাহমিকে পাশ কাটিয়ে আলমারি থেকে তোয়ালে বের করলো। অফিসে যেতে হবে, সে সাথে নীলার কাছেও। এই মেয়ের সাথে কথা বলে অহেতুক সময় নষ্ট করার মানেই হয় না। কিন্তু শাওন পাশ কাটাতে চাইলেই তাহমি ফের তার সামনে গিয়ে দাঁড়ায়। শাওনের চোখে মুখে বিস্ময়ে ছিটে ফোটা। মেয়েটা আবার উল্টোপাল্টা কিছু করবে না তো? শাওনের ভাবভঙ্গি দেখে তাহমি জোরে হেসে উঠল। শাওন বিব্রত হলো খানিকটা তাতে। লজ্জা পাচ্ছিস নাকি ভয়? কিছুই পাস না। আমি তোর স্ত্রী। তোর নখ থেকে শুরু করে মাথার চুল অবধি সবকিছু আমার। এমনকি মাথায় যদি উকুন থাকতো সেগুলো আমারই হতো, বুঝতে পেরেছিস? নীলার সাথে দেখা করার সমস্যা নেই, মেয়েটাকে বোঝা, কিন্তু এই ঠোঁট এই হাত যেন তাকে স্পর্শ না করে। তাহমি শাওনের ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলে। শাওন এক মুহূর্তের জন্য ঘাবড়ে যায়, ঠিক কিন্তু পর মুহূর্তে গর্জে ওঠে, আমার হাত, আমার ঠোঁট, আমি যাকে ইচ্ছে ছোবো, তাতে তোর কি? তাহমিকে হালকা ধাক্কা দিয়ে বলল শাওন। তখনই তাহমি তার বাম পা দিয়ে শাওনের পায়ে জোরে বাড়ি রাখে। ব্যথায় আহ করে উঠল শাওন। তাহমির পায়ে বাইরে বেরোনোর জন্য হিল জুতা পরা ছিল। ছুঁয়ে দেখিস আমার কি দেখবি? তোর ঠোঁট ব্লেড দিয়ে কুচি কুচি করে কেটে মরিচ গুঁড়া দিয়ে দিব। সর এখন আমি বেরোবো। শাওন ঠাই দাঁড়িয়ে রইল। তাহমি চুল ঠিক করে দ্রুত রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ডাইনিং টেবিলে বসে খেতে একেবারে বের হবে। ঘড়ির কাঁটায় 9টা বাজার আওয়াজে টনক নড়ল শাওনের। বইয়ের ভয়ঙ্কর কথাই বরফের মতো জমে গিয়েছিল ছেলেটা। সত্যি কি তাহমি এমন কিছু করবে? না, ওসব ওর ভাওতাবাজি। মনে মনে এসব বলে নিজেকে সান্ত্বনা দিয়ে বাথরুমে গেল শাওন।
সকাল সকাল কোনো রকম চোখ মুখ ধুয়ে টিউশনি পড়াতে এসেছে তিশা। বাবার ব্যবসায় লস হওয়ার পর থেকে দু ভাই বোন টিউশনির রাস্তা বেছে নিয়েছে। তবে আয়ন সন্ধ্যার দিকে একটা ব্যাচ পড়ায় কেবল। সবাই মাধ্যমিকের স্টুডেন্ট, ওরা দলে মোট 8 জনের। আয়নের ওদেরকে পড়িয়েই ভালো ইনকাম হয়। তবে এখন তিশার বাবার ব্যবসায়িক অবস্থা আগের তুলনায় ভালো হওয়াতে তিশাকে টিউশনি বন্ধ করতে বলেছে বাড়ি থেকে। কিন্তু তিশা বলে কয়ে দুটো টিউশনি করাবে বলে রাজি করিয়েছে বাবাকে। সবারই উচিত আত্মনিয়োগ হওয়া। হন্ততন্ত হয়ে তিশাকে রুমে ঢুকতে দেখে চমকালো ক্লাস 6-এ পড়ুয়া ওহি। চুলগুলো খোপা করা তিশার, পরনে কামিজ ও সালোয়ার, হাতে ছোট্ট একটা ব্যাগ। তবে চেহারার ক্লান্তি সাফ স্পষ্ট। ম্যাম, আপনি এভাবে তাড়াহুড়ো করে আসলেন কেন? দেরি হয়ে যাবে তাই। বসো তুমি। পড়ার জন্য নির্দিষ্ট স্থানে বসতে বসতে বলল তিশা। ওহি বসল লেখাপড়ার যাবতীয় জিনিসপত্র নিয়ে তিশার সামনে। ওহিদের বাড়িতে শুধু ওহি আর ওর মা থাকে। ওহির আব্বু একজন আর্মি, বাড়ি থেকে পোস্টিং দূরে হয়, মাস 6 হলো সেখানেই থাকে। মাঝে মধ্যে ওহির এক মামা আসে এই বাড়িতে, নাম তার অনিক। খুব সম্ভবত ডাক্তার তিনি, তবে তিশা সঠিক জানেন না। তবে লোকটার উপস্থিতি ভীষণ ভালো লাগে তিশার। কিন্তু সেসব মোটো অনিককে বুঝতে দিতে চায় না তিশা। মেয়ে হয়ে অনুভূতি প্রকাশ করলে যদি নির্লজ্জ ভাবে কিংবা সরাসরি রিজেক্ট করে, না, এসবে কিছুই চায় না তিশা। পড়তে বসার মিনিট 5 পরেই ওহি বেশ নড়াচড়া শুরু করে দিয়েছে। কিছুক্ষণ দেখার পর তিশা কিছুটা রেগে বলল, কি হয়েছে ওহি? এরকম করছো কেন? ম্যাম, মামা বলেছিল আজকে ঘুরতে যাবে। কখন বলেছেন? পড়া বাদ দিয়ে যাবেন বলেছেন উনি? ওহি দুদিকে মাথা নেড়ে বলল, তা বলেনি। তাহলে পড়ায় মনোযোগ দাও। উনি সম্ভবত প্রাইভেট শেষ হলে যাওয়ার কথা বলেছেন। ওই আর কিছু বলল না, পড়তে শুরু করলো বিজ্ঞান বইয়ের কিছু লাইন। তিশা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি খেতে যাবে। ওহির মা খুব ভালো মনের মানুষ, তবে এসে থেকে তাকে না দেখতে পেয়ে সরাসরি নিজেই পানি আনতে গিয়ে রান্নাঘরের দিকে গিয়ে দেখবে বলে ঠিক করে তিশা। ওহিকে পড়তে বলে তিশা গেল ডাইনিং টেবিলের দিকে। ওহির খেয়াল নেই যে মা একটু বাইরে গিয়েছে এবং সেটা তিশাকে বলতে বলেছিল তার মা। রান্নাঘর ও ডাইনিং টেবিলের আশেপাশে ওহির মাকে না দেখে দ্রুত ওহির রুমের দিকে পা বাড়ে তিশা। রোজার কথা বেমালুম ভুলে গিয়েছিল তিশা। প্রায় পানি খেতে গিয়ে ফিরে আসে মেয়েটা। ওহিকে জিজ্ঞেস করলেই জানা যাবে ওর মা কোথায়। এইভাবে এগোচ্ছে তিশা। শুনুন। হঠাৎ গম্ভীর পুরুষালী আওয়াজে থমকে যায় তিশা। এই কণ্ঠ তার পরিচিত, ডক্টর অনিক চৌধুরী। জি বলুন। তিশা দাঁড়িয়ে সংক্ষিপ্ত আকারে উত্তর দিল। অনিক এগোলো তিশার দিকে। আপনি আমাকে পছন্দ করেন? হঠাৎ অনিকের এরকম প্রশ্নে থতমত খেয়ে গেছে তিশা। লোকটার মনে কি চলছে বুঝতে পারছে না মেয়েটা, কিন্তু হুট করে তিশা অনুভব করে তার সমস্ত শরীর ঘাম দিচ্ছে। নীলা, সবকিছুই তো শুনলে, তুমি কি আমাকে ভুল বুঝে ত্যাগ করবে? কফি শেপে দুই দিকে দুজন চেয়ারে বসে আছে নীলা ও শাহন। মাঝখানে টেবিলের উপর রাখা কফির কাপ দুটো। দুজনে কফি খেতে খেতে কথা বলছে এতক্ষণ। আমার কি উচিত তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করা? তোমার বউয়ের সাথে কথা হয়েছে আমার, কথাই যা বুঝলাম সে তোমাকে আমৃত্যু ছাড়বে না। তাহলে কিসের জন্য আমি থাকবো? শাহন নীলাকে শান্ত করার জন্য নিজের হাত নীলার হাতের উপর রাখতে চাইলেই তাহমির বলা কথাগুলো মনে পড়ে যায়। এক মুহূর্তের জন্য থমকায় শাহন, কিন্তু পরমুহূর্তেই সবকিছু ভুলে নীলার হাত চেপে ধরে। এসব পরে ভাববে নীলা, আপাতত আমাকে ছেড়ো না। ওই পাগল ডাকাতের সাথে থাকতে পারবো না আমি। নীলা মুচকি হাসে। নিজের দর বাড়াতেই অহেতুক ভয় দেখালো শাহনকে। আসলে বলক বাবার একমাত্র ছেলেকে হাতছাড়া করার কোনো ইচ্ছে তার নেই। ঠিক আছে, তুমি রোজা ছিলে না? ছিলাম। তোমার সাথে কফি খেতে গিয়ে ভঙ্গ হলো। এত চিন্তা হচ্ছিল যে ভুলে গেছিলাম, তাও নয় কিন্তু। নীলার নিজেকে নিয়ে ভীষণ গর্ব হলো এই মুহূর্তে। ছেলেটা তার কতটা হাতের মুঠোয় তার বুঝতে বাকি নেই। সৃষ্টিকর্তার চেয়ে যদি কোনো মানুষের প্রতি বান্দার মনে বেশি টান সৃষ্টি হয়, তখন সেই মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়। কারণ সৃষ্টিকর্তার চেয়ে কাউকে বেশি ভালোবাসতে নেই।
শাওন এর সত্যতা এখন না বুঝলেও পরে হাড়ে টের পাবেই। ইটস ওকে। নীলাকে সামলে নিতে পেরে শাওন বেশ মানসিক শান্তি লাভ করেছে। দুজনে আরও বেশিক্ষণ অফিসে ফেরত চলে যায় শাওন। দ্বিতীয় পিরিয়ডের ঘন্টা দিয়েছে। লাইব্রেরিতে এতক্ষণ ক্লাস না থাকায় বসেছিল তাহমি। চতুর্থ শ্রেণীতে বিজ্ঞান পিরিয়ড এখন। তাহমি সেখানে গেল ক্লাস করাতে। রোজা দিনে রোজা না রাখার এক সমস্যা হলো কোথাও দাঁড়িয়ে পানি খেতে গেলে অস্বস্তি লাগে। তাহমি তাই বাসা থেকে বের হওয়ার পর থেকে দুপুর পর্যন্ত একটু পানি পান করেনি। বিকেলের দিকে বাসে ফিরে সে ফ্রেশ হয়েও আর কিছু খায়নি তাহমি। ভালো লাগছে না শরীরটা, কোমরে আর পেটে ভীষণ ব্যথা করছে। এই সময়টাতে যে কতটা অসহ্য লাগে সেটা শুধু মেয়েরাই জানে। পুরো একটা দিন কেটে গেছে। তিশা গতকালের ঘটনার রেশ কাটাতে পারেনি। জানালার পাশে আনমনে দাঁড়িয়ে আছে মেয়েটা। গতকাল যখন তিশা ফের ওহির ঘরে ফিরছিল তখনই পেছন থেকে ডাক দিয়েছিল অনিক। আপনি আমাকে পছন্দ করেন? এই প্রশ্নে থতমত খেয়ে গেছিল তিশা। হুট করে গোমরামুখ ডাক্তারের কাছে এমন কিছু আশা করেনি তিশা। মানুষ যা কল্পনাও করে না হার হামেশা সেটাই ঘটে। তিশা যথাসম্ভব নিজেকে সামলে বলে, এটা কি ধরনের প্রশ্ন? আমি কি আপনাকে তেমন কিছু বলেছি কখনো? তিশার প্রশ্নে উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে অপ্রস্তুত হয়ে গেছে অনিক। না, তবে আমাকে পছন্দ করে থাকলে ভুলে যাবেন, আমরা একজন অপরের জন্য অনুপযোগী। আসুন এবার। অনিক নিজের রুমে ঢুকে গেল। তিশা কিছুক্ষণ চুপচাপ সেখানে দাঁড়িয়েছিল। সারাত মেয়েটা শুধু ভেবেছে লোকটা কেন এমন কথা বললেন। সে কি নিজেকে তিশার অযোগ্য ভাবলো নাকি? নিজেকে তিশার অযোগ্য না, কোনো উত্তর তিশার কাছে নেই। প্রিয় মানুষটা এভাবে সরাসরি না বলার ফলে মনটাই খারাপ লাগছে ভীষণ। রোজা ভাঙলি কেন শহন? ঘরে ঢুকে হাত ঘড়ি ওয়ালেট রেখে তোয়ালে নিয়ে বাথরুমের দিকে এগোচ্ছিল শহন। তখনই তাহমির প্রশ্নের সম্মুখীন হয় সে। এ মেয়ে কীভাবে জানলো সে রোজা ভেঙেছিল? আজাইরা কথা বলবি না, তোর কাজ তুই কর। তাহমির বুঝতে বাকি নেই শহন নিশ্চিত নীলার কাছে গিয়েছিল, কারণ রুমে ঢোকা মাত্রই লেডিস পারফিউমে স্মেল পেয়েছে তাহমি। সাথে হালকা কফি পড়ার দাগও দেখা যাচ্ছে, কিন্তু রোজা ঠিক কী কারণে ভাঙলো সেটা নিয়ে চিন্তা হচ্ছে। কফি খেতে গিয়ে নাকি নীলার সাথে শহনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। না, নিজের মনকে শান্ত করতে ব্যস্ত হয়ে উঠল তাহমি। ততক্ষণে শহন বাথরুমে চলে গেছে। এরই মধ্যে তাহমি যা ভাবার ভেবে ফেলেছে সে। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই যে যার ঘরে গিয়ে শুয়েছে। তাহমি ঘুমিয়ে গেছে এরই মধ্যে। শরীর খারাপ থাকায় না খেয়ে শুয়েছিল। শহন সোফায় শুয়ে যথারীতি পনি নীলার সাথে টেক্সট করছে। বজ্জাত মেয়েটা আজ কিছু না বলেই ঘুমিয়ে গেছে। সেসব ভেবে শহনের বেশ মন ফুরফুরে লাগছে। নিশুতি রাত, চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে গেছে। মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসছে নেড়ি কুকুরের ডাক। হুট করে শহনের ঘুম ভেঙে গেল। ঘুমের মধ্যেই কেমন নিজেকে বন্দি লাগছিল। মনে হচ্ছিল কিছু একটা তাকে আষ্টে পিষ্টে ধরে আছে। চোখ মেলে তাকিয়ে নিজের দিকে দৃষ্টিপাত করতেই আটকে উঠল শহন। ঘরে বাতি জেলে সামনে বসে আছে তাহমি, যেন তার ঘুম ভাঙার অপেক্ষায় ছিল মেয়েটা। তাহমি, কি করেছিস এসব? আমার হাত পা বেঁধে রেখেছিস কেন? বেশ নড়াচড়া করেও হাত পায়ের বাঁধন খুলতে পারছে না শহন। তাহমি আগের মতো চুপচাপ বসে আছে। শহনের অবস্থা দেখে শুধু ঠোঁট টিপে হাসছে। তোকে সাবধান করেছিলাম না? বলেছিলাম নীলাকে তুই স্পর্শ করবি না। শহন ভয়ে চুপসে গেল। সত্যি সত্যি কি তাহমি এবার তার ঠোঁট কেটে দিবে? শহন আমতা আমতা করে বলল, কখন স্পর্শ করলাম? মিথ্যা কথা বলিস না। আর তুই কি ওর সাথে ফিজিক্যাল হয়েছিলি? রোজা ভঙ্গ করার হেতু কি? সর্বনাশার কথায় শহনের চিত্র কেঁপে উঠল। মেয়েটা কি মানসিক সমস্যা আছে? কই, অনেক বছর তো একসাথেই পড়ালেখা করলো, তখন তো এরকম কোনো সমস্যা শহন দেখেনি। তবে তাহমি বরাবরই এমন ডাকাত টাইপের। তাহমি ভাই, তুই কি পাগল হলি? আমাকে তোর এমন মনে হয়? শুধু হাত ধরেছিলাম, আর কিছুই না। কথাটা বলি জিহ্বা কামড়ে ধরে তাহমির মুখশ্রী পর্যবেক্ষণে ব্যস্ত হয়ে উঠল শহন। ভয়ে সত্যটা বলেই ফেল। তাহমি আস্তে আস্তে এগিয়ে এলো শহনের দিকে। দুহাতের উপর কতগুলো তেলাপোকা ছেড়ে দিল শহন। তেলাপোকা ভয় পায় ভীষণ। কলেজ লাইফে এই নিয়ে সবাই বেশ খ্যাপাতে
চাইতো শহনকে। শহন চিৎকার করতে পারছে না। এত রাতে বাবা মা তার চিৎকার শুনলে নিশ্চিত এ ঘরে চলে আসবে। এসে যদি শোনে নীলার সাথে দেখা করা অপরাধের শাস্তি এসব, তাহলে তার বাবা হয়তো তাকে বাড়ি ছাড়া করবে। তাহলে তোর হাতে এবার ওরা সুড়সুড়ি দিক, দেখ পরনারী স্পর্শ করার শাস্তি কেমন। আমি পাশে বসলেও তোর কলিজায় ঠাডা পড়ে। আর নীলা না ফিলার সাথে শখ করে হাত রাখিস। আর কখনো করব না, প্লিজ এগুলো সরা। ইস, কেউ যদি তোর এই হাল দেখতো কেমন হতো। আজীবন সবাই জেনে এসেছে মেয়েরা ভীতু তেলাপোকা দেখলে ভয়ে লাফিয়ে লাফিয়ে বেড়ায়, কিন্তু সহন খানও যে এতে কাবু হয় সেটা কেউ জানে না। শন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তাহমির দিকে। একবার ছাড়া পেলে এই তাহমিকে যে কি করবে সেটা শহনই মনে মনে জানে। আমি আর নীলাকে কখনো স্পর্শ করব না, তবু ছাড় প্লিজ। তাহমি এবার শহনের ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে ফিস ফিস করে বলে, ঘরে সুন্দরী বউ থাকতে যে পুরুষ বাইরে ছুকছুক করে তার কথার কোনো দাম নেই। আজকে ছাড়বো, কিন্তু যদি আর কোনো দিন আমি টের পেয়ে যাই তুই ওই মেয়ের সাথে দেখা করেছিস, খবর আছে। আমি সিরিয়ালের ন্যাকা নায়িকা না যে স্বামীর প্রাক্তনকে আপু বলে ঘরে ডাকবো। তুই তো সিরিয়ালের মাফিয়া কুইন। শন খুব আস্তে করে বলল কথাটা। তাহমি শুনল না। শনের হাতে পায়ে বাঁধন আলগা করে দিল। নিজেকে মুক্ত পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল সে। তাহমি কিছু বোঝার আগে শন তাকে বিছানার সাথে চেপে ধরল। তাহমির দুই হাত এখন শনের দু হাতের কবজায়। এখন কোথায় যাবি? ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটিয়ে বেশ আত্মবিশ্বাসের সহিত কথাটা বলল শন। তাহমি হাসলো একবার, তারপর চৌকিতে শহনের ঠোঁট নিজের ঠোঁটের দখলে নিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য। শন চমকালো, থমকালো। বিষয়টা বুঝতে পারা মাত্রই ঝড়ের বেগে তাহমিকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে পাশের চেয়ারে বসলো। তাহমি শুয়ে শুয়ে মিটমিট করে হাসছে। কি ভেবেছিলি লজ্জায় মরে যাব? তুই আমার স্বামী, তোর কাছে আবার লজ্জা কিসের? থাম ভাই, তুই মেয়েই না, কিঞ্চিত লজ্জা নেই? ভাবলাম তুই ভয় পাবি, কিন্তু মেয়ে কি না প্রমাণ দিব। তাহমি বিছানা থেকে নেমে এক পা করে শহনের দিকে এগোতে লাগলো। শন ততক্ষণে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। অসভ্য একটা, সর এখান থেকে, তোকে ছোঁয়ার কোনো ইচ্ছে নেই আমার। তা থাকবে কেন? ছোঁয়াছুঁই তো সব নীলার সাথে। ঘরের মধু হলো রেডিমেড, তেতো লাগে, আর বাইরের মধু হলো প্রাকৃতিক, একেবারে মিঠাই মিঠাই। কিভাবে যে তাহমিকে চুপ করাবে বুঝতে পারছে না শহন। মাঝরাতে ঘুম রেখে এসব কোন বরের শুনতে ইচ্ছে করে? ভাই তুই থামতে কত টাকা নিবি? না বউ তুই স্বেচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় বউ হস আমার। আমি অসহায় বর, তুই আমাকে আজকের মতো ছাড়, তোর সাথে ঝামেলায় আমি পারছি না। শন ফুলরে বসে রাগে দুঃখে নিজের চুল টানাটানি করছে। তাহমির ভীষণ মজা লাগছে। আরও যাবি নীলার কাছে? তাহমিও আস্তে করে শহনের পাশে বসলো, গাল টেনে দিল আস্তে করে। শহন কিছু বলল না, বলেছে তাহমি আরও খেপে যাবে, সেটা এতক্ষণে শহন বুঝতে পেরে গেছে। সবকিছুই বুঝলাম, কিন্তু তুই রোজা কেন ভাঙলি? কাল থেকে একটা রোজাও মিস যাবে না। এখন আমি সোফায় গিয়ে শুই, 4টার দিকে উঠবো সেহরি খেতে। শন এ কথা বলেই হুড়মুড়িয়ে বসা থেকে উঠে সোপে গিয়ে শুয়ে পড়ল। তাহমিও যেন নাচুর বান্দা, কোনো কিছুতেই ক্লান্ত হয় না সে। শহনের পায়ের উপরে গিয়ে বসলো। শহনে একটু ব্যথা লাগছে বটে, কিন্তু সেসবে পাত্তা না দিয়ে তাহমির দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ভয়ে সব রোজা রাখবি বললি, অথচ যে আল্লাহ সৃষ্টি করলেন তাকে ভয় পাস না? আমি তোকে জোর করে রোজা রাখাতে পারলেও তোর অন্তরে আল্লাহর প্রতি প্রেম সৃষ্টি করতে পারবো না। সময় থাকতে ধর্মের দিকে মন দে, হারাম জিনিস ত্যাগ কর। শুভরাত্রি। আমি বিছানার দিকে এগোলো। সহন কিছু বলল না, কোথাও গিয়ে নিজের ভেতর কথাগুলো বাড়ি খাচ্ছে। আসলে ইবাদত করতে হবে সৃষ্টিকর্তার নৈকট্য পাওয়ার আশায়, মানুষকে ভয় পেয়ে কি দেখনদারি করার জন্য নয়। আয়ান, তৃষা ইদানিং কেমন জানি চুপচাপ হয়ে যাচ্ছে। ছুটির দিন আজ শুক্রবার, বাসায় সবাই আছেন। তৃষার বাবাও ফিরেছেন বাসায়, তবে গতকাল জার্নি করেছিল বলে ফজরের নামাজের পর ঘুমিয়ে গেছেন। বেলা 11টা বাজলো, তবু এখনও জাগেনি। কথা হচ্ছে মা ছেলের সঙ্গে। আয়না ঘরের বারান্দায় বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে,
গোলাপ, অর্কিড, টিউলিপ, ডালিয়া সহ আরও নাম না জানা ফুল ফোটে সেখানে। গাছগুলোর দিকে মনোযোগ ছিল আয়নের। হঠাৎ বোনের বিষয় এমন কথা শুনে মায়ের দিকে দৃষ্টিপাত করল সে। আমিনা ইসলাম দরজায় দাঁড়িয়ে কথাটা বললেন। আমিও খেয়াল করেছি, বাসা থেকেও বের হয়নি দুদিন। প্রাইভেট কি পড়াচ্ছে না? মায়ের কাছাকাছি এসে দাঁড়িয়ে রইল আয়ান। মা আমিনা ইসলাম চিন্তিত মুখশ্রী নিয়ে বলেন, এমনিতে পড়াচ্ছে, কিন্তু দুদিন ধরে নিজেই যাচ্ছে না। সেখানে আবার কোনো ঝামেলা হয়েছিল নাকি? আমি যতদূর জানি, তৃষ্ণা যেখানে পড়াই সেই দুই বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না। চাকরির জন্য দূরে থাকেন দুজনই। মায়ের মন স্বাভাবিক হতে পারছে না। মায়ের চিন্তাযুক্ত চেহারা দেখে আয়ান ফের বলে, তুমি চিন্তা করিও না, আমি কথা বলবো বিকেলে। ঠিক আছে, যা বাজারে গিয়ে ভালো মন্দ কিছু কিনে নিয়ে আয়। কতদিন পরে তোদের বাবা ফিরলো, ইফতারের জন্য যা যা লাগবে লিস্ট করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে মা। আয়নের দিকে ছোট্ট একটা চিরকুট এগিয়ে দিলেন আমিনা ইসলাম। আয়ন সেটা নিয়ে প্যান্টের পকেটে রেখে দিল। ইফতারের পরে বোনের সাথে কথা বলবে বলে মন স্থির করলো আয়ন। সারাদিন হৈ হৈ করতে থাকা মেয়েটাকে নীরবতা মোটেও মানে না। তিশা বেশ তাহমি থেকে শান্ত, তবে মোটেও শান্ত স্বভাবের নয়। সে তুলনায় আয়ন বেশ শান্ত প্রকৃতির বটে। দুদিন হলো চঞ্চল মেয়েটাকে এই বাড়িতে আসতে দেখছে না ডাক্তার অনিক চৌধুরী। বোনের কাছে সে নিয়ে কিছু জিজ্ঞেস করাও সমীচীন মনে হচ্ছে না তার। ওই কি কোনো কারণে ছুটি নিয়েছে কয়েকদিন, নাকি সেদিন ওরকম কথা বলার জন্যই মেয়েটা আসা বন্ধ করে দিল? আনমনে বারান্দায় হাঁটছে আর এসব ভেবে যাচ্ছে অনেক। চিত্র তার তিশার জন্য আকুল হয়ে আছে, অথচ নিজেকে তিশার কাছাকাছি নিতেও পারছে না। কি এক অদ্ভুত যাতনায় ভুগছে ডাক্তার সাহেব, সে কাউকে বোঝাতে পারবে না। ভাইয়া কিছু হয়েছে? বোনের কথায় স্বয়ংবিদ ফিরে পেল অনেক। ল্যাপটপের দিকে দৃষ্টিপাত করে আনমনা হয়েছিল এতক্ষণ। কিছু হয়নি দিনা, ওহি কই? বাড়িটা নিশ্চুপ লাগছে। ওহির মা দিনা ভাইয়ের পাশে বসলো। বাবা মা মারা গেছেন সেই কবে। আপন বলতে পৃথিবীতে শুধু দুই ভাই বোন। ওহি একটু পাশের বাসায় গেছে খেলতে, একটু পর ফিরবে। 2 দিন হলো প্রাইভেট নেই তো, সে এজন্য পড়ালেখার দিকে অমনোযোগী হয়ে গেছে। অনেক আগ্রহী সোজা হয়ে বসে। প্রাইভেট নেই কেন? কল দিলাম আজকে তৃষাকে, ওর নাকি একটু অসুবিধা আছে, পরশু থেকে আসবে। মনটা খারাপ হয়ে গেল অনেকের, কারণ আগামীকাল সকালে অনেক তার বাসায় ফিরবে। ওইদের বাড়ি আসে সপ্তাহে 2 কিংবা 3 দিনের জন্য। এখানকার হসপিটালেরও চেম্বার আছে তার, কিন্তু এ সপ্তাহে আর তিশার সাথে দেখা হবে না ভাবতেই মনটা কেমন করছে। আগে তো এমন হয়নি। মেয়েটাকে আঘাত দিয়ে কথা বলার জন্য হয়তো এরকম অপরাধী লাগছে নিজেকে। দিনা, একটা কথা বলবো? হঠাৎ ভাইয়ের ভরাট গলায় কথা বলাই দিনা নড়ে বসে। স্থিরভাবে বসে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে। বলো ভাইয়া, এনিথিং সিরিয়াস? ইয়েস, আমার পর্যবেক্ষণ ভুল না হলে তৃষা আমাকে পছন্দ করেন। কি? চমকালো দিনা। অনেক মাথা নেড়ে বলে। মিনিট 5 দুজনে চুপ করে থাকে, ফের মুখ খুলে দিনা। সেটা বুঝেই কি তুমি তৃষাকে কিছু বলেছো? সেজন্য মেয়েটা আসেনি 2 দিন? কেন করো এমন? প্রত্যেকটা মানুষের জীবনে একটা অতীত থাকে। কারো অতীত জলমলে সুন্দর, আর কারো অতীত নিকষ কালো অন্ধকার। তবে অতীত তো অতীতই হয়, সেটা কেউ বর্তমানে টেনে এনে কেন ভবিষ্যৎকে বরবাদ করতে চাচ্ছ? দিনা শান্ত হও, তৃষার বয়স কম, আমার সাথে যায় না। তাছাড়া সব কিছু শুনলে ও নিজেই আমাকে ভুলে যাবে। কিন্তু আমি চেয়েছিলাম এমনি বললেই হয়তো স্বাভাবিকভাবে নিবে, তাই তো? কিন্তু স্বাভাবিক নিলে তো আসতো বাসায়। নিশ্চয়ই তৃষা কষ্ট পেয়েছে ভীষণ। কি করব তাহলে? নিজেই ভাবো, জীবনটা তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। অনেক চুপ করে থাকে, কি বলবে বুঝতে পারছে না। মনে মনে এ সপ্তাহে ওহিদের বাসায় থেকে যাওয়ার প্ল্যান করে।
তিশাকে সব কিছু খুলে বলবে সে, তারপর তিশা তাকে এমনিতেই ভুলে যাবে। ফলে অনেকের অপরাধবোধ কিছুটা কমবে। বিকেল 4টা, প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করতে শাওনকে নিয়ে মার্কেটে এসেছে তাহমি। অবশ্য শাওন যে নিজের মর্জিতে আসেনি সেটা আমরা সবাই জানি। আসার আগে বেঁধেছিল ছোটখাটো তুলকালাম, একটু আগের ঘটনা। শহন বিছানায় আর গড়াগড়ি না খেয়ে উঠে রেডি হ। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আস্তে খোপা করতে করতে বলল তাহমি। শন বিছানায় শুয়ে ফোন টিপছিল। তাহমির কথাই টনক নড়ল। কেন? কই যাব? তুই যা জাহান্নামে, তোর সাথে কোথাও যাচ্ছি না। ভালো কথায় আজকাল কাজ হয় না, সেটা তোর সাথে কথা বললেই বোঝা যায়। হুশ। বদ লোক একটা তুই। হুশকি? হ্যাঁ হুশকি? আমি কি গরু ছাগল? তুই একটা আস্ত পিশাচিনি। হ্যাঁ যা বলিস তাই। ইফতারের আগে বাসায় ফিরতে হবে। অফিস থেকে তো তাড়াতাড়ি ফিরলি, এখন বউয়ের সাথে চল। তাহমি শনকে চুল ধরে টেনে বসালো। ফলে শনও রেগে তাহমির গালে মাঝারি সাইজের একটা থাপ্পড় বসিয়ে দিল। তাহমিও কম যায় না। হুট করে মাথা থেকে ছোট একটা ব্যান্ড খুলে শনের নাকের ডগায় আটকে দিল। মুহূর্তে ব্যথায় আহ করে শব্দ করে ওঠে ছেলেটা, নিজেই খুলে ফেলে। তারপর তোর সাথে যা যেতাম এখন তাও যাব না। তুই যাবি নাকি মামুনিকে বলবো নীলার কথা? ব্ল্যাকমেল করছিস? বসা থেকে উঠে দাঁড়ালো শহন। তাহমি নাকের ডগায় হুট করে ঠোঁট চুইয়ে দিয়ে বলে, বেসিক্যালি তুই একটা ব্ল্যাকমেইল। আমি কালো? এটাকে শ্যামলা বলে, কালো না। শ্যামলাকে শ্যামলা বলতে শেখ। শ্যামবর্ণ পুরুষ তুই কি যাবি না? তাহমির দাঁত খিচিয়ে বলা কথাই শন মিয়ে যায়। আমতা আমতা করে বলে, রেডি হয়ে আসছি। তোর আর কিছু কেনার বাকি আছে? পাশাপাশি হাঁটতে হাঁটতে শুধালো শহন। তাহমি আশেপাশে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে গেল। নিজের হাতের ব্যাগ দুটো শহনের হাতে ধরিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, তোর হাঁটতে সমস্যা হলে এখানে বস, আমি গিয়ে বাকি জিনিসগুলো কিনে নিয়ে আসছি। আমি কি তোর চাকর? তোর ব্যাগ নিয়ে এখানে রাস্তায় দাঁড়িয়ে থাকবো? চাকর হলে কি এভাবে আদর করে সাথে নিয়ে হাঁটতাম তোকে? শহন মুখ ভেঙচি কেটে অন্যদিকে ফিরে নাক সিটকিয়ে বলল, তোর আদর তোর কাছেই রাখ। চল, কোন দিকে যাবি? কথায় কথা বাড়বে। ইফতারে বেশি সময় বাকি নেই বলে তাহমিও আর কথা বাড়ালো না। বোর্ডের আলো উকি দিচ্ছে জানালার ফাঁক দিয়ে। রোদের আবজা আলোয় চোখ মেলে তাকালো তিশা। গতকাল ইফতারের পরে আয়নে এসেছিল তিশার ঘরে। এখন তিশা নামাজ পড়ে বিছানায় শরীর এলিয়ে দিয়েছে কেবল। ভাইকে দেখে উঠে বসে তিশা। বসতে হবে না, শুয়ে থাক। ভাইয়ের কথাই সত্যি শুয়ে পড়ল তিশা। মৃদু স্বরে শুধালো, কিছু হয়েছে ভাইয়া? এই সময় তো কখনো ঘরে আসো না তুমি। আমার হয়েছে তো তোর। এখন কি হয়েছে সেটা খুলে বল। দুদিন হলো একেবারে চুপচাপ হয়ে গেছিস। তিশার বুকটা কেমন হু হু করে উঠল। ভাইটা কত ভালোবাসে, কতটা খেয়াল রাখে, ভাবতেই মনে আনন্দের দোলা লেগে যাচ্ছে। কি হলো বল? হ্যাঁ রে, যেখানে টিউশনে পড়াতে যাস সেখানে কেউ কিছু বলেনি তো? বোনের নীরবতা দেখে ফের শুধালো আয়ান। তিশা উঠে বসলো। মিলান হেসে বলল, এত চিন্তা কেন করো ভাইয়া? আমার কিছু হয়নি, একটু মন খারাপ ছিল ঠিক, কিন্তু এখন ঠিক আছে। একটা বিষয় নিয়ে খুব আশাবাদী ছিলাম, কিন্তু হুট করে জানলাম সেটা কখনো আমার পাওয়া হবে না। আয়ান বোনের চোখে স্পষ্ট হারানো শোক দেখতে পাচ্ছে। তিশার একটা হাত নিচের হাতের মধ্যে রেখে আয়ান আস্তে ধীরে বলতে লাগলো, যখন আমরা কোনো কিছু নিয়ে খুব প্রত্যাশা করি এবং সেটা পাই না, আমাদের ভীষণ মন খারাপ লাগে, কষ্ট হয়, রাগ হয়, কিন্তু এই কষ্টের কারণ কিন্তু আমরা নিজেই বুঝলি না। তিশা মাথা নেড়ে নাবোধক উত্তর দিল। আয়ান মুচকি হাসলো। মনে করে একটা নতুন বই এসেছে বাজারে, তুই তো উপন্যাস পড়তে ভালোবাসিস, তাই এই উদাহরণ দিচ্ছি। এখন তুই মনে মনে 99 ভাগ আশা করে বসে আছিস বইটা তুই কিনবি, তোর কাছে টাকাও আছে, কিন্তু দোকানে গিয়ে দেখলি কোনো কারণে বইটা আসেনি কিংবা স্টক আউট হয়ে গেছে, অর্থাৎ তুই বইটা পেলি না। টাকা থাকা সত্ত্বেও বই কিনতে পারিসনি বলে তোর ভীষণ মন খারাপ লাগলো। এখন বই তো শেষ হয়ে যেতেই পারে কিংবা সমস্যার কারণে মার্কেটে নাও আসতে পারে। তুই যদি প্রত্যাশার পরিমাণ 50-50 রাখতি তাহলে কিন্তু এতটা কষ্ট পেতিস না, আর যদি বইটা কোনোভাবে তুই পেয়ে যেতি তাহলে তো কথাই নেই। তিশা ভাইয়ের কথার অর্থ বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে বলল, সুতরাং প্রত্যাশা যত কম করব জীবন ততই সুন্দর। কোনো কিছুর জন্য অতিরিক্ত আশা করা যাবে না।
যা আমরা তা এমনি পাবো, কিন্তু যা আমার নয় তা হাতের নাগালে থাকলেও পাবো না। যেমন টাকা থাকতেও বই পেলাম না। আমাদের ধর্ম অনুসারে তকদির বলে এটাকে। তকদিরে বিশ্বাস করা ইমানের অংশ, ঠিক আছে না এবার? হ্যাঁ আমার লক্ষ্মী বোন, আর মন খারাপ লাগবে? তিশার হাত ছেড়ে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে আয়ান। তিশা সহস্য মুখ করে বলল, না ভাইয়া, তুমি আমার সেরা ভাইয়া। খুশিতে গদগদ হয়ে ভাইকে জড়িয়ে ধরে তিশা। আয়ান মাথায় হাত বুলিয়ে দেয় খানিকক্ষণ। হয়েছে, এবার বেশ সামনে, ভালো লাগবে। পড়তে বসবো, আর কাল থেকে পড়াতে যাব। ওদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে, আমি ফ্রেশ হতে গেলাম। হাত মুখ ধুয়ে পড়তে বসলে ভালো লাগে। তিশা আবারও চঞ্চল হয়ে উঠল। আয়ন চলে গিয়েছে নিজের ঘরে। তিশা নিজের মনকে বোঝালো ডাক্তার সাহেব তার জন্য নয়, হলে এমনিতেই পাবে কিংবা পেত। রাতের কথা ভাবতে ভাবতে তিশা বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে লাগলো। আজকে পড়তে যাবে ওইকে। এমনিতেই অনেক চৌধুরী তো দেখা পাবে না আজ, সে তো গতকালই চলে আসে। ও আল্লাহ গো, ছাদ ফুটো হয়ে গেছে মা। ও মা, ছাদ ফুটো হয়ে পানি পড়লো। ঘুমন্ত অবস্থায় হঠাৎ চোখে মুখে পানির ফোঁড়া বয়ে গেল শাওনের। ঘুম ভেঙে আটকে ওঠে, তাই আওলানো কথাবার্তা বলতে শুরু করেছে। শাওনের অবস্থা দেখে সামনে দাঁড়িয়ে তাহমি ঠোঁট টিপে হাসছে। মিনিট দুয়েক লাগলো শাওনের নিজেকে স্বাভাবিক করে সব কিছু বোঝার জন্য। তারপরে লাগবে গৃহযুদ্ধ। হাত দিয়ে দু চোখ ডলতে ডলতে আশেপাশে তাকিয়ে দেখল শাওন। একটা লাল রঙের মগ হাতে দাঁড়িয়ে আছে তাহমি, পরনে কালো রঙের শাড়ি, চোখে কালো কাজল, ঠোঁটে কোনো লিপস্টিক নেই, তবে এমনি হালকা গোলাপি সেই ঠোঁট। এক মুহূর্তের জন্য শাওন তাহমিকে দেখে পানির কথা ভুলে গেল, কিন্তু পরক্ষণেই তাহমির চোখ টিপ্পনি দিতেই সবকিছু মনে পড়ে গেল লোকটার। এ মেয়ের দিকে মোহিত হয়ে তাকিয়েছিল সে। ভাবতে নিজের রুচি কি হাল, সে নিয়েই নিজেকে গালাগালি করলো মনে মনে। এটা কি হলো শাকচুন্নি, তুই সকাল সকাল আমার মাথায় পানি কেন ঢাললি? সোফা থেকে নেমে তাহমির সামনে দাঁড়িয়ে দাঁত খিচিয়ে কথাটি বলল শাওন। তাহমির হাসির মাত্রা দ্বিগুণ গতিতে বাড়ল দেখে শাওন কিছুটা ভরকে গেল। নিশ্চিত এই মেয়ে অন্য কিছু ঘটাবে। ঘটল তাই। মগের অবশিষ্ট পানিটুকু তাহমি শাওনের চোখে মুখে ছুঁড়ে মারল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল শাওন। কিসের জন্য এই অত্যাচার, কিচ্ছু বুঝে আসছে না তার। ফজরে নামাজ না পড়ে ফোনে কথা বলতে ছাদে গিয়েছিলি কেন? কল দিয়ে কি জিজ্ঞেস করছিলি? বাবু সেহরি খাইস তো? ঠিক মতো খাইস তো? এসব বলছিলি? নীলার সাথে কথা বলতে বলতে গত রাতে যে শাওন ছাদে গিয়েছিল সেটাও তাহমি জানে। শুনতে চুপসে গেল শাওন। কি এক ঝামেলা, নীলার সাথে কথা না বললে থাকা যায়, আর নীলার সাথে কথা বলেছে শুনলে ঘরে থাকা দায়। আরে তুই এত বেশি বুঝিস কেন? কথা বললাম এক বান্ধবীর সাথে। আমি কি বলছি ওটা তোর বন্ধু? শাওন বুঝতে পারছে তাহমির সামনে ভেজা বিড়াল হলে চলবে না, তাহলে আরও পেয়ে বসবে। ওদিকে নীলার কিছু টাকা লাগবে বলেছে, সেগুলো হাতে দিয়ে আসবে আর একসাথে একটু সময় কাটাবে বলে ভেবে রেখেছে শাওন। কিন্তু সেসব যদি তাহমি টের পেয়ে যায় তাহলে নিশ্চিত ঘরে বেঁধে তেলাপোকা ছেড়ে দিবে। এমনিতেই তো শাওনের সাথে শক্তিতে পারবে না তাহমি, কিন্তু কতক্ষণ না ঘুমিয়ে থাকবে? ঘুমালেই তো তাহমি বাঁধবে। না না, এসব হতে দেওয়া যাবে না। শাওন উল্টো রাগ দেখিয়ে তাহমির হাত থেকে মগ কেড়ে নিয়ে বলল, ফাইজলামি কম করবি তাহমি, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। দেখ তোকে আজ কি করি। তাহমি কিছু বুঝে ওঠার আগে শাওন তাকে পাজকলা করে ওয়াশরুমের দিকে নিয়ে যেতে লাগলো। তাহমি শাওনের বুকে এর মধ্যে কয়েকটা কিল ঘুষি মেরে দিয়েছে। ছাড় বেয়াদব, কি করবি? ওয়াশরুমে কেন যাচ্ছিস? শহর। শাওন থামলো না, সোজা ওয়াশরুমের ভেতর গিয়ে দরজা আটকে দিল। তারপর ঝর্ণা ছেড়ে তাহমিকে জোর করে রাখলো যাতে ঝর্ণার নিচ থেকে সরে যেতে না পারে তাহমি। এর মধ্যে পানিতে ভিজতে শুরু করেছে তাহমি। শাওনের শরীরে কিছু অংশ আগেই তাহমির দেওয়া পানিতে ভেজানো ছিল বলে সে নিয়ে ভ্রুক্ষেপ নেই তার। আরো ভেজাবি? এখন ভেজা কাকে বলে দেখ তুই। শহর ছাড় বললাম, ভালো হবে না কিন্তু। তাহমি শাওনের থেকে ছাড়া পাওয়ার জন্য জোরে সোরে নড়াচড়া করছে ঠিক, কিন্তু ছাড়া পাচ্ছে না। পুরুষ মানুষ শক্ত করে জড়িয়ে ধরলে নিজেকে মুক্ত করা যে কতটা কঠিন হাড়ে হাড়ে টের পাচ্ছে তাহমি। কি খারাপ হবে শুনি? ছাড়বো না আমি, পারলে তুই যা, আজকে শিক্ষা দিয়ে দিব।
শনের দুহাত তাহমির পিঠে, কখনো আবার কোমরে। মোট কথা, কিছুতেই আজ তাহমিকে ছাড়বে না শহন। পানিতে ভিজে একেবারে জ্বর উঠিয়ে দিবে। কিন্তু বোকা শন এটাও ভাবছে না তাহমিকে ধরে রাখতে গেলে তো তার নিজেরও ঠান্ডা লাগবে। তাহলে ধরে থাক, দেখি কতক্ষণ থাকতে পারি সেভাবে। হঠাৎ তাহমির এতটা আত্মবিশ্বাসী মনোভাব দেখে চমকালো শহন। দেখতেই থাক শয়তানি। শন আর কিছু বলল না, শুধু তাকিয়ে রইল লেডি মাফিয়ার দিকে। তাহমির ঠোঁটের কোণে দুষ্টু হাসি। তামি এক হাতে শহনের ঘাড়ে চেপে অন্য হাত কপালে ছুঁয়ে স্থির করে রেখেছে। তারপর ধীরে ধীরে সেই আঙ্গুলের স্পর্শ কপাল থেকে নাকের ডগায়, সেখান থেকে সোজা ঠোঁটের উপর এসে থামল।